আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি করছি 2026 সনের জুন মাসের 30 তারিখ সন্ধ্যাবেলায়। আজকের দিনের জাতীয় যে সকল খবর, সেই খবরের মধ্যে অন্যতম প্রধান খবর হলো যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেটিকে আইসিটি বলা হয়, ইন্টারন্যাশনাল মানে আইসিটি। তো সেই ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্ট যেটিকে বাংলাদেশে তৈরি করা হয়েছে, মূলত তৈরি করা হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচারের জন্য। তো সেই যুদ্ধ অপরাধীদের বিচার এখন কন্টিনিউয়াসলি এই জুলাই বিপ্লবে বা জুলাই গণ অভ্যুত্থানে, গণ আন্দোলনে যারা আন্দোলনকারীর বিপক্ষে অপরাধ করেছে, এটাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করে এই আদালতে বিচার করা হচ্ছে। এটি কোনো যেন-তেন ট্রাইব্যুনাল নয়, এটি হাইকোর্টের একটি বেঞ্চ হিসেবে কাজ করছে এবং এটি সরাসরি এখান থেকে যা রায় হবে, এই রায় আবার হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশনে যাবে এবং খুব দ্রুততার সঙ্গে বিচার হবে বলে সবাই আশা করছে। এবং অতীতে আওয়ামী লীগের জমানাতে যেভাবে যুদ্ধাপরাধীদের বিচার করতে গিয়ে এই কোর্টকে ব্যবহার করা হয়েছে এবং অতি দ্রুততার সঙ্গে যখন জামাত নেতাদের, বিএনপি নেতাদের ফাঁসিতে লটকানো হয়েছে, ঠিক সেই ধারাবাহিকতা রক্ষা করে এখন এই কোর্ট আরও দ্রুততার সাথে, আরও অভিজ্ঞতা নিয়ে এই জুলাই যারা বিরোধী শক্তি তাদেরকে ফাঁসিতে লটকাবে, এরকমই জুলাই যোদ্ধা তাদের আশা। আর আওয়ামী লীগ যারা লোকজন রয়েছেন তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন। তাদের ধারণা যে তাদের জমানাতে খুব ভালো বিচার হয়েছিল, ন্যায় বিচার হয়েছিল। ট্রাইব্যুনাল বলতে যা বোঝা গিয়েছে সেটা হলো একেবারে 100% ওয়েস্টার্ন স্টাইলে তারা বিচার করেছে, ওপেন সিক্রেট। আর সেই তুলনায় বর্তমান এটা একটা আদালত, এই আদালত নিয়ে যে সকল কথাবার্তা আওয়ামী লীগের লোকজন বলছে দেশের বাইরে থেকে, সে সকল কথা আমি এখানে আসলে ইউটিউবে বলতে পারবো না। এনিওয়ে, এই কোর্ট নিয়ে অনেক কিছু হয়েছে বা হচ্ছে। এই কোর্টে শেখ হাসিনার ফাঁসি হয়েছে, আর তার সহযোগীদের মধ্যে উল্লেখযোগ্য যে ব্যক্তিগুলো আছেন তাদের মধ্যে আজকে হাসানুল হক ইনু সাহেব, তার 10 বছরের সাজা হলো, কারাদণ্ড হলো। বেশিরভাগ মানুষ আতঙ্কগ্রস্ত ছিল, হয়তো তাকে যাবজ্জীবন দেওয়া হবে অথবা তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এ দুটোর একটা। কিন্তু 10 বছরের সাজা, এতে সরকার পক্ষ, জুলাই যারা বিপ্লবী তারা কেউ খুশি নন। এমনকি যখন রায় ঘোষিত হচ্ছিল ঠিক সেই সময়টাতে হাসানুল হক ইনু সাহেবের যে মুখভঙ্গি বা তার যে অভিব্যক্তি, সেটা দেখে মনে হচ্ছিল যে হি ওয়াজ এক্সপেক্টিং এ ডিজাস্টার, এবং তার কোনো আতঙ্ক ছিল না। সে মুচকি হাসছিল যে আমাকে মৃত্যুদণ্ড দেবে, দাও, যাবজ্জীবন দেবে, দাও, এটা ডাজ নট ম্যাটার, এটা আমি অনেক আগেই বহুবার ফেস করে আসছি। কিন্তু যেই মুহূর্তে তাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হলো, সে অনেকটা চমকিত হয়ে গেল যে হাউ ইট ইজ পসিবল। মানে অবাক করার ব্যাপার হলো, এই রায় শোনার পরে, এর আগে কিন্তু রায় যখন পড়ছিল তখন তিনি হাসছিলেন, আর শোনার পর তিনি গম্ভীর হয়ে গেলেন যে এটা একটা ব্যাপার হলো। হাসিল হকিনুর জন্য 10 বছর কারাদণ্ড, এত আয়োজন করে, এত এনে, এই বিষয়গুলো তার কাছে অনেকটা আশ্চর্যের ব্যাপার ছিল যে এটা কি বিচার হলো। আপনারা যদি ওই কোর্টে তার অভিব্যক্তি দেখেন, এখন এটা ভাইরাল হয়ে গেছে। দ্বিতীয়ত হলো, তাকে যখন কোর্টে ঢুকানো হচ্ছিল অথবা কোর্ট থেকে বের করা হচ্ছিল, যে কোনো একটা সময়টিতে তিনি মুক্ত বিহঙ্গের মতো সফেদ পাঞ্জাবি পরে যাচ্ছিলেন। এর আগে বেশ কয়েকবার তাকে হ্যান্ডকাপ করে ঢুকানো হয়েছে। আবার কখন হ্যান্ডকাপ না লাগিয়েও তাকে জাস্ট পিছনে হাত দুটো তিনি অনেকটা তার হ্যান্ডকাপ পরানো আছে এরকম একটা অভিনয় করে তিনি গাড়ি থেকে নেমেছেন, প্রিজন ভ্যান থেকে আবার গাড়িতে উঠেছেন, যেন মনে হয় যেন তিনি ওইভাবে আছেন, এটা জনরসকে উপেক্ষা করে। কিন্তু সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে এখানে যারাই আসছেন মোরলেস সবারই এই হ্যান্ডকাপ থাকছে না, হাতে গোনা 2-1 আছে তাদের হ্যান্ডকাপ পরানো হয়, আর সবাইকে হ্যান্ডকাপ খুলে দেওয়া হয়েছে। এটা লোয়ার আদালতে, নিম্ন আদালতে হয় এবং এরকম আইসিটি কোর্টের একই অবস্থা তৈরি করা হচ্ছে। তো আজকে তিনি এইভাবে হেলে দুলে আসছিলেন, আর এমন সময়টিতে একজন পুলিশ কর্মকর্তা তার হাত ধরার চেষ্টা করছিলেন। তো তিনি যেভাবে সেই পুলিশকে ধমক দিলেন, যেভাবে আঙুল উঁচু করলেন এবং যেভাবে তার মুখ চোয়াল একেবারে বিপ্লবী সূর্য সেনের মতো, ক্ষুদিরামের মতো যেভাবে দৃঢ় হলো, এই দৃশ্য দেখে হাসানুল হক ইনু যারা প্রতিপক্ষ, তারপর এই বিপ্লবের যারা পক্ষ, আওয়ামী লীগের যারা পক্ষ, তাদের মধ্যে যে কি পরস্পর বিরোধী একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে, এটা বলার মতো না। ইনু সাহেব এবং আওয়ামী লীগের পক্ষের লোক যারা আছেন তাদের বক্তব্য হলো যে বীর সবসময় বীর, বাঘ মরার আগ পর্যন্ত বাঘ। বাংলাদেশের ইতিহাসে হাসানুল হক ইনুর মতো সাহসী মানুষ
খুব অল্প আছে। আমরা কর্নেল তাহেরের সাহস সম্পর্কে জানি, কিন্তু কর্নেল তাহেরকে আমরা এখন দেখতে পাইনি বা তার সাহসের কোনো প্রতিচ্ছবি আমরা দেখতে পাই না। কিন্তু ইউনূস, আসম আব্দুর রব, মানে জাসদের যে গ্রুপটি এখনো জীবিত আছে, তাদের ব্যক্তিগত সাহস রীতিমতো কিংবদন্তি। ব্যক্তিগত সাহস, তাদের অন্য যা কিছু থাকুক না কেন, তাদের যে ব্যক্তিগত সাহস শক্তি, এটি রীতিমতো কিংবদন্তি। শেখ হাসিনার সাহসও কিংবদন্তি। তো সেই সাহসের বাতিঘর হাসানুল হক ইনু, এবং তাকে গ্রেপ্তার করার পর অনেকে কিন্তু যেমন দেখা গেল যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অনেকে হাত জোড় করেছে, অনুনয় করেছে, বিনিময় করেছে, মাথা নিচু করেছে, কিন্তু এই একটা মাত্র ব্যক্তি যিনি সবসময় মাথা উঁচু করে থেকেছেন। তো সেই ইনু সাহেব এই আজকের দিনে যখন তার রায় ঘোষণা হবে তিনি আসেন, এই সময়টাতে তার এই সাহস দেখানো এটা অত্যন্ত সিগনিফিক্যান্ট। এর পেছনে নিঃসন্দেহে তার একটা দৃঢ়তা আছে, তার রাজনীতির ক্যালকুলেশন আছে। বুঝতে হবে যে এই বাংলাদেশে ইনু মেনন, অর্থাৎ হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, ওনারা পুরো 60-এর দশকে থেকে শুরু করে এখন পর্যন্ত রাজনীতির মাস্টার মাইন্ড। তারা রাজনীতির ফিলোসোফার। তারা বাংলাদেশের বহু ক্ষমতার পালাবদল, উত্থান পতনের কারিগর। আইয়ুব খানের পতন, ইয়াহিয়া খানের পতন, টিক্কা খানের পতন, বঙ্গবন্ধুর পতন, জিয়াউর রহমানের পতন, কর্নেল তাহেরের পতন এবং উত্থান, এরশাদের পতন, এরশাদের উত্থান, বিএনপির ক্ষমতা লাভ, বিএনপির পতন, তারপর শেখ হাসিনার উত্থান, শেখ হাসিনার পতন। প্রতিটি ঘটনার সঙ্গে পর্দার আড়ালে, সামনে, পেছনে বাংলাদেশের যে কজন লোক অস্ত্র নিয়ে, উইথ আর্মস, অ্যামুনেশন, উইথ ম্যান পাওয়ার, ক্যাডার বাহিনী নিয়ে এবং বুদ্ধি নিয়ে, শুদ্ধি নিয়ে, কম্পোজিট, অ্যাজ এ হোল কম্পোজিট ম্যান হিসেবে, মাস্টার মাইন্ড হিসেবে যারা কাজ করেছেন বাংলাদেশে, হাতে গোনা 4-5 জন লোকের মধ্যে সবচেয়ে সফল মানুষটির নাম হলো হাসানুল হক ইনু। তাকে AK-47 চালাতে দেন এই বুড়া বয়সে। ফটাফট করে এসে দেখবেন যে এমনভাবে AK-47 চালাবে, এই জুলাই আগস্ট বিপ্লবের সময় যারা স্নাইপার রাইফেল চালাইয়েছেন তাদেরকে মনে হবে অবোধ শিশু। আপনি তাকে জবাই করতে বলেন, মানুষ একটা মুরগি যেভাবে জবাই করে ওইভাবে সারিবদ্ধভাবে সে জবাই করতে পারবে। তাকে সাধু শাস্তি দেন, বায়তুল মোকাররমে তাকে খুতবা পড়তে বলেন, সে এমনভাবে খুতবা পড়তে পারবে যে তার খুতবা পাশাপাশি দুজন, অর্থাৎ এখন যে বায়তুল মোকাররম খতিব আছে সে ওয়াজ করবে আর হাসানুল হক ইনু ওয়াজ করবে, ইনু সাহেবের ওয়াজ সবাই শুনবে। তাকে লিখতে বলেন, সে যে লিখবে তার লেখার কলমের যে ধার, এরকম কোনো রাজনীতিবিদ এই মুহূর্তে বাংলাদেশে তার সাথে কলম ধরার মতো অবস্থা নেই। তার স্টাডি, তার পড়াশোনা, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেখান থেকে আসে, তার এডুকেশন, হিজ কাম ফ্রম বুয়েট, সে ইঞ্জিনিয়ার, বুয়েটের ছাত্র। তো এই মানুষটি একেবারে তার এই প্রায় 80 বছর বয়স যখন, সেই সময়টাতে সে যখন আঙ্গুল উঁচু করেছে, ইটস নট এ ম্যাটার অফ জোক। সে রাজনীতির মাইন্ড, মাস্টার মাইন্ড, সে অনেক কিছু বোঝেন, অনেক কিছু ক্যালকুলেট করতে পারেন। আকাশের অবস্থা কি, গ্রহ নক্ষত্রের অবস্থা কি, রাজনীতির পর কোথায় যাচ্ছে, শুধু আজকের এই বক্তব্যটা আমি বললাম, জাস্ট ওয়েট, আপনি দেখেন যে এই যে তার যে আঙ্গুল উঁচু, সেই আঙ্গুল উঁচুর পরিণাম কি। এই সেই মানুষ যে বঙ্গবন্ধুর হাতে তৈরি, আবার সেই বঙ্গবন্ধুকে ক্ষমতা থেকে চ্যুত করেছে এবং ট্যাঙ্কের উপর উঠে লাফিয়েছে। এই সে মানুষ এই বঙ্গবন্ধুর কন্যার তথ্যমন্ত্রী ছিলেন। এই সে মানুষ পুরো বাংলাদেশের সর্বহারা পার্টি, জাসদের যে অস্ত্রবাজ গ্রুপ, সেই গ্রুপের তিনি ছিলেন প্রধান। জাসদের যা কিছু অর্জন, যা কিছু ব্যর্থতা, যে কজন লোক আছে তার মধ্যে হাসানুল হক ইনু একজন। এই মানুষ তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, আবার জেলখানা থেকে বুক ফুলিয়ে বের হয়েছেন এবং ঢাকার রাজনীতি করেছেন সারা জীবন। সো এই দিন না। এখন এই যে ইনু সাহেবকে 10 বছর কারাদণ্ড দেওয়া হলো, এরপর হয়তো মেনন সাহেবকে দেওয়া হবে। মেনন সাহেবের জীবন আরও বর্ণাঢ্য, তবে তিনি আবার ওই যে এটা হলো পলিটিক্যাল দিক থেকে বর্ণাঢ্য, কিন্তু যাকে বলা হয় সন্ত্রাসী বাহিনী লালন পালন করা, ক্যাটাক্যাট করে অস্ত্র চালানো, তারপরে ক্যাডার মেনটেন করা, এই জিনিসগুলো ইনু সাহেব যেটা পারছেন এটা মতিয়া চৌধুরী বা রাশেদ খান মেনন ওনারা পারে না। কিন্তু তার যে পলিটিক্যাল ফিলসফি, সারা বাংলাদেশে তার যে সকল ভক্ত অনুরাগী রয়েছে রাশেদ খান মেননের, এটা এই সমপর্যায়ের এইরকম পলিটিক্যাল পার্সোনালিটি কেউ নেই। শেখ হাসিনা হয়তো দলীয় প্রধান, বা তারেক রহমান সাহেব হয়তো দলীয় প্রধান, সে কারণে তাদের ফ্যান ফলোয়ার অনেক বেশি। কিন্তু আপনি যদি এর নিচে আসেন, তাহলে আওয়ামী লীগের একজন সিঙ্গেল লোক নেই
বিএনপিতে একজন সিঙ্গেল লোক নাই যে সারা বাংলাদেশে রাশেদ খান মেননের মতো এরকম কানেক্টিভিটি আছে, প্রত্যেকটা বাংলাদেশের অলি গলি তার মুখস্থ। এখন তার কি হবে? এরপরে নতুন প্রজন্মে আওয়ামী লীগের জমানাতে যাদেরকে সবচেয়ে বেশি প্রমোট করা হয়েছে, সুযোগ পেয়েছে, তার মধ্যে জুনায়েদ আহমেদ পলক, তারপর মহিউদ্দিন সাহেবের ছেলে নওফেল, তারপর মোহাম্মদ আরাফাত, সজীব ওয়াজেদ জয়ের বন্ধু, এরকম যাদেরকে খুব প্রমোট করা হয়েছে তারাও তো এই বিচারের আওতায় আছেন। তাদের পরিণতি কি হবে? হয়তো মৃত্যুদণ্ড, হয়তো যাবজ্জীবন, হয়তো কারাদণ্ড 10 বছর, হোয়াট এভার মেবি। কিন্তু ওই যে হাসানুল্লাহ কিনুর জাঙ্গুল উঁচু করার দৃশ্য, তার যে ধমক দেওয়ার দৃশ্য, এবং তিনি মঞ্চে বসে বিচারের যে আসামির কাঠগড়ায় বসে তিনি যেভাবে তুচ্ছ এবং তাচ্ছিল্য করে মুচকি হেসে হেসে রায় শুনছিলেন, এবং 10 বছরের সাজা শোনার পর তিনি যেভাবে রীতিমতো আশাহত হয়েছেন যে এত অল্প সাজা হলো কেন। এই যে তার যে হাসি এবং তার যে রাগ হয়, এর মধ্যেই আগামী দিনের যে রাজনীতি, সে রাজনীতির ফলাফল বা আগামীর রাজনীতির যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ নির্ভর করছে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।